নমস্কার সকলকে। তো ভারতীয় ফুটবল বা আইএসএল নিয়ে এই মুহূর্তে আপডেট দেওয়ার মতো কিছু ছিল না বলে আমি ৩-৪ দিন ভিডিও দিইনি এমনটা নয়। আমি ৩-৪ দিন ছিলাম না অ্যাভেলেবেল, একটু ঘুরতে গিয়েছিলাম যে কারণে কয়েকটা দিন এইসব আপডেট বা খেলা সংক্রান্ত কোনো কিছু আসেনি। তো যাই হোক, আবার অ্যাভেলেবেল হয়ে গেছি মোটামুটি, আবার আপডেট আসবে, আবার আপডেট শেয়ার করব তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব অবশ্যই সেখানে ইন্ডিয়ান ফুটবলকে নিয়ে কথা বলবো এবং সেই সঙ্গে আইএসএল হবে কি হবে না, বা আইএসএল যদি না হয় তাহলে ভারতীয় ফুটবলে হতে পারে একটা বিশাল বড় সমস্যা। তো কি সেই সমস্যা, কি বৃত্তান্ত, সবটাই সবিস্তারে আলোচনা করবো এই ভিডিওতে। একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো প্রথমে যদি ইন্ডিয়ান ফুটবল দলকে নিয়ে কথা বলি, যেখানে আগামী কাল খেলতে নামবে ভারত বাংলাদেশের বিরুদ্ধে। আগামী কাল বলতে তারিখটা অ্যাকচুয়ালি এমন তারিখ হিসাবে তোমাদের বললেই সুবিধা হয়। খেলাটা হবে 18 তারিখ এবং শুরু হবে রাত 3:30 থেকে, মানে 3:30 AM। 18ই নভেম্বর খেলাটা হবে। এবার তোমরা বুঝে নাও দিন ক্ষণ তারিখ তোমাদের কিভাবে সুবিধা হয় বুঝতে, সেইভাবে তোমরা বুঝে নাও জিনিসটা। তো বাংলাদেশ অলরেডি চলে গেছে ভারতীয় দল, যেখানে দলের সঙ্গে ট্রাভেল করেছে রায়ান উইলিয়ামস এবং আবনিত ভারতী। যে প্লেয়ারটার আসার কথা ছিল সেই প্লেয়ারটা এখনো আসেনি, ভারতীয় প্লেয়ার। তবে তাকে তার ক্লাব এখনো ছাড়েনি, বলিভিয়ার যে ক্লাবটা এখন সে আছে, সেই কারণে সে কিন্তু এই স্কোয়াডে যোগ দিতে পারেনি। তবে এই রায়ান উইলিয়ামস আসায় ভারতীয় ফুটবলে কি খুব পরিবর্তন হয়ে যাবে? ভাই না। যদি রায়ান উইলিয়ামস রাইট উইংয়ে খেলে তাহলে সে ভালো বল বাড়াবে স্ট্রাইকারদের জন্য, এটা আমি মেনে নিলাম। ভালো বল বাড়ালো, তো ভারতীয় স্ট্রাইকারদের যা কোয়ালিটি, মানে রহিম আলী, ফারুক চৌধুরী, বিক্রম প্রতাপ সিং, এরা কি সেই বলগুলো কনভার্ট করতে পারবে গোলে? সেই নিয়ে একটা সন্দেহ আছে। আবার যদি রায়ান উইলিয়ামসকে স্ট্রাইকার পজিশনে খেলানো হয় তাহলে রায়ান উইলিয়ামসকে বলকে বাড়িয়ে দেবে, যে সে গোল করবে। হ্যাঁ, এটুকু মানতে পারি যে অ্যাটাকিং এর ভাগ অনেকটা বেড়ে যাবে, অ্যাটাকিং পজিশনটা অনেকটা স্ট্রং হবে ভারতের। তবে দলে কিন্তু বিশাল কিছু পরিবর্তন হয়ে যাবে না, বা দলটা কিন্তু এই একটা দুটো ম্যাচ খেলেই সঙ্গে সঙ্গে কিন্তু ফিফা বিশ্বকাপ বা এশিয়া কাপ খেলতে চলে যাবে না। তো যেটা লাভ হবে সেটা হলো রায়ান উইলিয়ামস দলের সঙ্গে এসে কেমন ভাবে নিজেকে মানিয়ে নিয়েছে সেইটাই দেখার, এবং দল কতটা উন্নতি করলো। কিছুটা হলে উন্নতি করবে এটা মানা যায়, তবে পুরোপুরি উন্নতি করে ফেলবো, অনেক হাই ফাই খেলা খেলেই দেবো এমনটা কিন্তু হবে না। তবে একটু উন্নতি হবে এটা বলা যায়। এবার কথা হলো, বাংলাদেশের বিরুদ্ধে খেলা মানে অবশ্যই একটা জোশ কাজ করে আলাদা, যে বাংলাদেশকে হারাতেই হবে, এবং সেটা বাংলাদেশের কাছে হোম ম্যাচ বা ভারতের কাছে অ্যাওয়ে ম্যাচ। যদিও এই ম্যাচটার গুরুত্ব খুব একটা কিছু নেই, দুই দলই এশিয়া কাপ কোয়ালিফাই থেকে ছিটকে গেছে, বাংলাদেশও যেতে পারবে না, ভারতও যেতে পারবে না। তবে ভারত কেমন খেলে, রায়ান উইলিয়ামস আসার পরে দলটার কতটা উন্নতি হলো বা বাংলাদেশকে কতটা থ্রেট দিতে পারলো, এটাই এই মুহূর্তে দেখার বিষয়। যদিও বাংলাদেশের ফুটবল ভারতের ফুটবলের থেকে অনেকটা র্যাঙ্কিং এ পিছিয়ে আছে, তারপরেও এই মুহূর্তে ভারতীয় ফুটবলের বা ভারতীয় জাতীয় দলের যেটুকু প্রদর্শন বা যেটুকু পারফরমেন্স, সেটা বাংলাদেশের ফুটবলের থেকেও মনে হচ্ছে ভারতের ফুটবল নিচে আছে। আর এই যে কিছুক্ষণ আগে যে বিষয়টা বললাম যে রায়ান উইলিয়ামস আসায় ভারতের খেলা অনেক বেশি উন্নতি করে যাবে, এমনটা নয়। তার জলজ্যান্ত উদাহরণ হলো হামজা চৌধুরী। বাংলাদেশ দলে হামজা চৌধুরী যোগ দেওয়ার ফলে বাংলাদেশ দলটা একটু শক্তিশালী হয়েছে, তবে বাংলাদেশের ফুটবল অনেক বেশি উন্নতি লাভ করতে পারেনি। কারণ ওই একটা দুটো প্লেয়ার দিয়ে কখনো ফুটবল দল গঠন করা হয় না, ফুটবল দল গঠন করতে গেলে 11টা প্লেয়ার লাগে, যেখানে একটা দুটো প্লেয়ার দলে আনাতে দলটা খুব হাইফাই হয়ে যাবে এমনটা নয়। তো এবার যদি এই জায়গায় দাঁড়িয়ে আগামী দিন বাংলাদেশের বিরুদ্ধে যে টিমটা নামাবে ভারত, সেই টিমটা নিয়ে কিছু কথা বলি, বা প্লেইং ইলেভেন কেমন সেই বিষয়টা নিয়ে যদি আলোচনা করি, সেখানে হয়তো 4-2-3-1 এইরকম একটা ফরমেশনে কোচ খালিদ জামিল ইন্ডিয়ান দলকে নিয়ে যাবে, যেখানে গোলকিপার পজিশনে হয়তো গুরপ্রীত সিং সান্ধুকে দিয়ে শুরু করবে, রাইট ব্যাক পজিশনে রাহুল ভেকে অথবা ভালপুইয়া যে কোনো একজন, লেফট ব্যাক পজিশনে হয়তো জয়গুপ্তা থাকবে, এবং মাঝখানে যে দুজন ডিফেন্ডার থাকবে সেন্ট্রাল ডিফেন্ডার, সেটা হয়তো সন্দেশ ঝিঙ্গানের পাশে আমরা দেখতে পাবো আনোয়ার আলীকেই, এবং তার সামনে যে দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার থাকবে তার মধ্যে হয়তো একজন সুরেশ অংঝাম থাকবে এবং আর একজন নিখিল প্রভুকে দিয়েও স্টার্ট করাতে পারে। এবার যে সামনে তিনজন অ্যাটাকিং ভাগের প্লেয়ার থাকবে বা মিডফিল্ডার থাকবে, তাদের মধ্যে রাইট উইংয়ে হয়তো রায়ান উইলিয়ামসকে দিয়ে শুরু করবে। আমি পার্সোনালি এইটাই আশা করব যে রায়ান উইলিয়ামসকে প্রথম থেকে খেলা,
এবার লেফট উইংয়ে আশিক কুরুনিয়ান আছে, একটা দারুণ অপশন। এবং মাঝখানে যে প্লেয়ারটার নাম্বার 10 রোলে থাকবে সেই প্লেয়ারটা কিন্তু নাওরেম মহেশ সিংই হতে চলেছে, কারণ নাওরেম মহেশ সিং বিগত কয়েক বছর ধরে এই নাম্বার 10 রোলে দারুণ ভালো খেলছে, খুব সুন্দর খেলছে। আর স্ট্রাইকার হিসাবে অনেক কটাই অপশন আছে, তবে কোন অপশনটা কাজে লাগাবে বা কোন অপশনটা নামাবে সেইটাই দেখার বিষয়। বিক্রম প্রতাপ সিং আছে, ইরফান আছে এবং ফারুক চৌধুরী আছে, বেশ কয়েকটা অপশন আছে, তবে কোন অপশনটাকে কাজে লাগায়, আদেও কাজে লাগবে কিনা সেই বিষয়ে সন্দেহ আছে। তো যাই হোক, এটা গেল বাংলাদেশের বিরুদ্ধে ভারত কেমন প্লেইং ইলেভেন নামাতে চলেছে এই নিয়ে কথা। তো এবার যদি আইএসএল নিয়ে দু একটা কথা বলি, দেখো আইএসএল নিয়ে অনেক ভিডিও আছে ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায়, যেখানে কোনো কন্টেন্ট ক্রিয়েটার বা কোনো ইউটিউবার বলছে যে আইএসএল হবে, 150 দিনের মধ্যে 180টা ম্যাচ করার পরিকল্পনা হচ্ছে। তো দেখো, এটা যারা বলছে তারা ঠিক আছে, কিন্তু বাস্তবে কি এটা সম্ভব? 150 দিনের মধ্যে 180টা ম্যাচ, সেখানে কোন চ্যানেল খেলা দেখাবে, একসঙ্গে কিভাবে খেলাটা চলবে, সেক্ষেত্রে কি একই সঙ্গে মানে একই লিগে দুটো আলাদা আলাদা চ্যানেল প্রেজেন্ট করবে, নাকি ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিছু দেখানো হবে, আবার কিছু মানে কোনো লিডিং চ্যানেলের মাধ্যমে দেখানো হবে, যেটা এই বছর সুপার কাপে হচ্ছে। তো সবটাই অনিশ্চয়তার মধ্যে। যদি এই বছর আইএসএল হয়ও, সেখানে একটাই মাত্র উপায় আছে, যেটা হলো এআইএফএফ যদি এফএসডিএল এর সঙ্গে বসে, যেখানে সুপ্রিম কোর্ট দুজনকে একটা সেটেল করে দিল সেইভাবে, এছাড়া কোনো আইএসএল হওয়ার উপায় নেই। আর যদি আইএসএল না হয় তাহলে কিন্তু ভারতীয় ফুটবলের জন্য খুব খারাপ একটা দিক আসতে চলেছে। তার কারণ, দেশের যেটা টপ লিগ, সেই লিগ কিন্তু যদি কোনো দেশ বন্ধ করে দেয় বা বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু ফিফা ব্যান খাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই আইএসএল যদি না হয় তাহলে কিন্তু ভারত আবার ফিফা ব্যান খেতে চলেছে, সেটা কিন্তু কোনোভাবেই ভারতীয় ফুটবলের জন্য একটা ভালো লক্ষণ নয়। ভবিষ্যতের জন্য এটা কিন্তু খুবই খারাপ একটা লক্ষণ। তো আশা করব আইএসএল হবে বা হোক। আর আরেকটা জিনিস কি, আই লিগে যে সমস্ত ক্লাবগুলো আছে তারাও কিন্তু এআইএফএফ এর ওপর খুব একটা ভালো মানে চোখে দেখছে না এআইএফএফ কে। এআইএফএফ এর সিদ্ধান্তটাকে তারাও মেনে নিতে পারছে না। যেহেতু আমরা আই লিগের থেকে আইএসএল এই মুহূর্তে বেশি দেখি, সেই কারণে আমরা আই লিগটাকে খুব একটা ফোকাস করি না, আই লিগ নিয়ে কথাবার্তা বলি না। তো আই লিগের ক্লাবগুলো কিন্তু এআইএফএফ এর সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ আছে। তার জলজান্ত উদাহরণ যেটা চার্চিল ব্রাদার্স এবং ইন্টারকাসির মধ্যে হলো আই লিগ নিয়ে, এই বছর আই লিগ চ্যাম্পিয়ন নিয়ে। তো অনেক কিছু এআইএফএফ এর ভুল আছে, যে কারণে আজকে এইরকম অবস্থা ইন্ডিয়ান ফুটবলের। তো এই গেল আইএসএল নিয়ে আপডেট। এবার কথা বলবো মোহনবাগান দলকে নিয়ে। তো এই বিষয়টা নিয়ে কথা বলার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও। তো চলো এবার এই বিষয়টা নিয়ে কথা বলা যাক। তো এই বিষয়টা অ্যাকচুয়ালি আমি বলতে চাইনি, তাও বলছি, মানে কি বলবো, বাধ্য হয়েই আর কি। নতুন কিছু নয়, যেটা হলো মোহনবাগান আবার আনোয়ার আলীর ইস্যুটা নিয়ে পড়েছে, যেখানে তারা ফিফার দ্বারস্থ হয়েছে, ফিফার কাছে গেছে এই আনোয়ার আলীর ইস্যুটা নিয়ে। তো বিষয়টা এই মুহূর্তে মোহনবাগান ফ্যানরা আনোয়ার আলীর ইস্যুটাকে অতটা বেশি ফোকাস করছে না, তাদের একটা ফোকাস যেটা হলো কেন এই মুহূর্তে মোহনবাগান দল ইরান গেল না। সেই ঘা যেতে না যেতেই মোহনবাগান সুপার কাপ থেকে ছিটকে গেল, আবার একটা নতুন ঘা। অ্যাকচুয়ালি মোহনবাগান ফ্যানরা এই মুহূর্তে এইসব বিষয় নিয়ে ইন্টারেস্টেড নয়, তারা মোহনবাগানের খেলা দেখতে চায়। এটাই মোহনবাগান ফ্যানেদের এই মুহূর্তে মানে মূল লক্ষ্য। এই মুহূর্তে না, যে কোনো ফুটবল ফ্যানেরই লক্ষ্য থাকে দল আগে খেলুক, খেলাটা আমরা দেখবো, আমরা উপভোগ করবো, কিন্তু এই মুহূর্তে সেসব কিছুই হচ্ছে না। মোহনবাগান দলের প্র্যাকটিসও বন্ধ, তবে একটাই আশার আলো, একমাত্র মোহনবাগান দল কোনো প্লেয়ার বা কোনো কোচিং স্টাফের স্যালারি এখনো পর্যন্ত আটকায়নি, তারা রানিং রেখেছে। এবং এই মুহূর্তে আনোয়ার আলীর এই বিষয়টি নিয়ে তারা কিন্তু ফিফার দ্বারস্থ হয়েছে। দেখো, এখানেও একটা এআইএফএফ এর ভুল আছে, যে এরকম একটা ম্যাটার হলো, যে ম্যাটারটা এআইএফএফ মেটাতে পারলো না, সেখানে একটা ক্লাবকে যেতে হলো ফিফার কাছে। তো এই সমস্ত অনেক সমস্যা আছে এআইএফএফ এর। তো এই আনোয়ার আলীর বিষয়টা নতুন কিছু নয়, অনেক পুরনো, যেটা তোমরা সবাই জানো। আর যারা জানো না তাদের আর কি বলবো, অনেকেও এমন হবে যে 2 বছর আগের ঘটনা, যে দাদা আমি তো জানি না, কি বলছো দাদা, আনোয়ার আলীর বিষয়টা কি হয়েছে, আমি তো এই 6-7 মাস হলো ফুটবল দেখছি, এমনও হয়তো 2-1 জন দর্শক পাওয়া যাবে। তো আর কি বলবো, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, তোমাদের মতামত কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।